আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে শুভ শারদিয়া। আজকে আবার আমি এসেছি ঐন্দ্রিলার গপ্পসপ্প চ্যানেলে আরেকটি গল্প নিয়ে। গল্পের নাম নাটুয়ার ঘর গেরস্তি। যারা আমার ঐন্দ্রিলার গপ্পসপ্প চ্যানেলে প্রথম গল্প শুনতে আসছেন, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আমার গল্পগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের পরিবার, বন্ধু ও আত্মীয় মহলে ছড়িয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি আমাকে আরো উৎসাহিত করবে নতুন নতুন কাজে। যারা আমার পুরনো শ্রোতা বন্ধু এবং প্রতিনিয়ত আমাকে এইভাবে উৎসাহ দিয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করি। আজকের গল্প নাটুয়ার ঘর গেরস্তি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প নাটুয়ার ঘর গেরস্তি। প্রবোধ রায় বাড়ি ফিরে এলেন পাক্কা পাঁচটা দিন পরে। সঙ্গে যথারীতি সেই গোটা 10 বাইরের ছেলে। হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে আনলো কালিকাপুরের ছেলেরা। তারপর সারা বাড়ি ওরাই ছড়িয়ে পড়েছে। কেউ খাট ঠিক করে দিচ্ছে, কেউ জল আনছে। কালিকাপুর প্রবোধ রায়ের নিজের পাড়া নয়, নিকট প্রতিবেশী পাড়াও নয়, একটু দূরের অঞ্চল। আরো অন্যান্য ছেলেমেয়েরাও ছিল, কিন্তু কালিকাপুরের ছেলেগুলো বয়সে অন্যদের থেকে বড় বলেই ওদের প্রভুত্ব। প্রবোধ রায়ের মেয়ে আছে, স্ত্রী আছেন, আছে পারিবারিক অন্য অন্য আত্মীয়, কিন্তু তারা যেন প্রবোধবাবুর কেউ না। ডিসচার্জ করার সময় পর্যন্ত তাদেরকে হাসপাতালের ধারে কাছে ঘেঁষতে দেয়নি ওরা। এত ছেলে মেয়ে দেখে তারা অনেকে বিদায়ও নিয়েছে। এসব ব্যাপারে প্রবোধ রায়ের মেয়ে ইন্দিরা শুধু নয়, স্ত্রী নন্দা দেবী পর্যন্ত বিরক্ত। এমনিতে এ বাড়িতে বীর ভাট্টায় অসন্তুষ্ট ওরা। এটা ওদের কাছে একটা অত্যাচার হয়ে উঠল। প্রবোধ রায় হাসপাতালে ভর্তি হওয়া স্তব। হাসপাতালে ওদের ভিড়, ডাক্তারের সাথে কথা বলায় ওরা আগে ভাগে হাজির। কেন রে, মানুষটা কি অনাথ নাকি? তার কি বউ, ছেলে মেয়ে কেউ নেই? না, তাদের কাছে এসব কথার কোনো যুক্তি নেই। তাদেরকে পাদ্যর্ঘ দিয়ে ডেকেও আনেনি। স্ত্রী নন্দা দেবী এই ব্যাপারটাতে ভীষণ বিরক্ত, কেননা তিনি এমন ঘটনা আগেও দেখেছেন। নন্দা দেবী নিজের বাবা ছিলেন রাজনৈতিক নেতা, দুবার পুরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি। পার্টি থেকে নন্দা দেবীর বাবা যেটুকু ভাতা পেতেন, তাতেই নুন আনতে পান্তা ফুরোনোর মতো পরিবার প্রতিপালিত হয়েছে। সংসার কিভাবে চলবে, বাজার ঘাট হবে, কিন্তু কিভাবে, জামা কাপড় কি কিনতে হবে, ছেলেমেয়েরা কে কোন ক্লাসে পড়ে, কোনো কিছুই তিনি কোনো দিন দেখেননি। কিন্তু তার মৃত্যুর পরেও তার দেহ
হাতে পায়নি তার পরিবার। হাসপাতাল থেকে যেন ছুঁ মেরে তুলে নিয়েছে খোদ পার্টি। তারা মহাসমারোহে তার অন্ত্যেষ্টি যে করেনি তা নয়, হয়তো তেমন করে তার পরিবার করে উঠতে পারত না, কিন্তু মানুষটা তো পরিবারের নিজের। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন না হয় পার্টি তাকে পরিবারের রক্ষণাবেক্ষণের গুরু দায়িত্ব পালন করতে দিল না, পার্টির হোল টাইমার বানিয়ে শেষ করে দিল। কিন্তু মৃত্যুর পরেও দেহ নিয়ে রাজনীতি। সংসারে কিভাবে কিভাবে যেমন একদিন সব হয়ে যায়, তেমনি যেন নন্দা দেবীর বিয়ে হয়েছে এই প্রবোধ বাবুর সাথে। পরে নিজের স্বামীরই এক নিকট বন্ধু ভালোবেসে বিয়ে করেছে নন্দা দেবীর ছোট বোন ছন্দাকে। এই দুই বন্ধুই ছিল প্রেসিডেন্সির কৃতি ছাত্র। মন বলেছিল এবারে হয়তো জীবনে একটু সুখের মুখ দেখতে পাবেন নন্দা দেবী, কিন্তু নিয়তি তার কপাল যেন ছাড়েনি। তার স্বামীও হলেন আরেকটি নাটক পাগল মানুষ। হুবহু বাবার মতো না হলেও অনেকটা বাবারই মতো বইকি। ফুলসজ্জার রাতেই নতুন পাঞ্জাবি খুলতে খুলতে নববিবাহিতা স্ত্রীকে হাসতে হাসতে বলেছিলেন, তোমাকে কিন্তু সতীনের সঙ্গে ঘর করতে হবে, আমার প্রথম পক্ষ আছে। মাথায় হাত পড়ল নবরার। এমন রসিকতা সে জীবনে শোনেনি। কিন্তু পরক্ষণেই অপরিচিত এই হবু আপনজনটি আতঙ্ক দূর করে দিয়ে বলেই দিলেন, আরে রসিকতাও বোঝো না, আসলে আমি নাটুয়া মানুষ, নাটক আমার প্রথম পক্ষ। নন্দা দেবীর মন বলল, যাক বাবা, তবু মন্দির ভালো। সত্যি সত্যি একটি জ্যান্ত সতীন তো তাকে সহ্য করতে হবে না। সদ্য বিবাহিতার মনে তখন দেশের আইন কানুন বিধি নিষেধ সম্বন্ধে কোনো কথা মোটেই কাজ করেনি। হাত পা প্রায় পেটের মধ্যে সেঁধিয়ে যেতে বসেছিল। এবারে মনে হলো পুরুষ মানুষ নাটক করবে, এই এমন আর বিরাট কথা কি। কিন্তু তখনও তিনি বোঝেননি যে সত্যি নাটকটা মানুষটার প্রথম পক্ষ হওয়ার অর্থটা কি। পরে বুঝেছিলেন মানুষটা আগা পাঁচতলা নাটুয়া, সংসারের প্রতি নিজের শ্বশুর মশাইয়ের মতো পুরোটা উদাসীন না হলেও অনেকটা তাঁরই মতো। এই কালী কাপড়ের ছেলেগুলোর যে নাট্যদল আছে তা শুধু নয়, আরো কয়েকটা নাট্যদলের আয়োজিত একাঙ্ক নাটক প্রতিযোগিতায় প্রবোধ রায় বিগত 5 বছর ধরে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন তো বটেই, তার উপর ওদের দলের অন্যতম চালিকা শক্তি তিনি। তাই তাকে ছেড়ে দিতে চায় না ছেলে মেয়েগুলো। স্বামী প্রবোধবাবু সম্বন্ধে প্রভূত অভিযোগ নন্দা দেবীর মনে। আসলে প্রবোধ রায় আর বোন ছন্দার স্বামী আনন্দমোহন প্রেসিডেন্সির কৃতি ছাত্র হওয়া সত্ত্বেও বাস্তব জীবনে দুজনের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আনন্দমোহন আর তার স্বামী প্রবোধ রায় পরস্পর সহপাঠী হয়েও নিজেদের জীবনটাকে এক পথে পরিচালিত করেননি। আনন্দমোহন কেরিয়ার তৈরি কারখানার আদর্শ প্রোডাক্ট। সে প্রযুক্তিবিদ্যা জগতে পড়াশোনা করে একটি বিশেষ বৈদ্যুতিন কোম্পানির রিজিওনাল ম্যানেজার হয়ে বসেছে। বাড়ি গাড়ি ভ্রমণ যাবতীয় তার জীবনে। তার ছোট বোন ছন্দা বেশ সুখী। সে সহানুভূতি আর তার শরীরে হাবে ভাবে বড় প্রকট। আর নন্দা দেবী একটি ছাপোষা সরকারি কেরানি স্ত্রী। যে সহানুভূতি ছন্দা দেবী তার বোন নন্দা দেবীকে প্রকাশ করেন, তার শরীরের হাবে ভাবে চাল চলনের মধ্যে দিয়ে তা প্রতি মুহূর্তে সেটি বুঝতে পারেন নন্দা দেবী। নাটকটাকে আঁকড়ে ধরে প্রবোধবাবুর জীবনে বড় হবার কোনো চেষ্টাই করলেন না। এমনকি সরকারি দপ্তরে যে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে বা সিনিয়রিটির কারণে পদোন্নতি হয়,
তাও তিনি পরিহার করেছেন এই নাটকের জন্য। পদোন্নতি হলেই যে দায়িত্ব এবং বদলি অনিবার্য, আর তাহলেই তো নাটক জলাঞ্জলি। জীবনে অনেক কিছু প্রবোধবাবু আনন্দমোহনের মতো করে নিতে পারতেন, কিন্তু বাদ সেধেছিল ওই নাটক। সপ্তাহের 5টা দিন যেন কোন রকমের দিনগত পাপক্ষয়ের মতো তিনি চাকরিতে যেতেন। ব্যাস, শনিবার আর রবিবার হিল্লি দিল্লি, এ মঞ্চ থেকে সে মঞ্চ, নাটক লেখা, তার আলো পরিকল্পনা করা, আবহ তৈরি করা, অভিনয় করা, নাটক প্রযোজনা করানো, এই তাঁর জগৎ। প্রবোধবাবুর নাম সুখ্যাতি বাইরে দূরে পর্যন্ত প্রচুর ছিল, কিন্তু তা সবই বায়বীয় বলে মনে হতো সংসারে। মফস্বলে তার নাট্য দলগুলো দরিদ্র ছিল, অর্থের সংকট ছিল, তাই একা হাতেই তাকে গোটা কর্মকাণ্ড সামলাতে হতো। নন্দা দেবী স্বামীর নাটক মঞ্চে দেখেননি তা নয়, প্রথম প্রথম বেশ কয়েকটি প্রযোজনা দেখে তার ভালো লেগেছিল, নিজেকে বেশ গর্বিতাও মনে হয়েছিল। একজন এত গুণী মানুষের ঘরণী তিনি, কম কথা। দলে দলে এতগুলো ছেলে মেয়ে তাকে মানে গণে, অঞ্চলে বা বাইরে 5টা মানুষের মুখে স্বামীর সুখ্যাতি তিনি নিজ কানে শুনেছেন। কোন মহিলারটা ভালো না লাগে? অহংকার তিনি করেওছিলেন একদিন। নন্দা দেবীর বাবা মেয়েকে বলতেন, নন্দু, বাজার খাটটা তুই করে নিস মা, প্রভু এসব করার জন্য জন্মায়নি রে। পৃথিবীতে সবাই কি সব কাজ করে বল? তখন বাবার কথাটাও মেনে নিয়েছিলেন নন্দা দেবী, কিন্তু কালে কালে তা গলার কাঁটা হয়ে উঠল। নাটক দিয়ে তো সংসার চলে না, সে তো পেশাদার নাটক নয়, গ্রুপ থিয়েটার। আইনেই ব্যয় আছে, নাটকের মাধ্যমে প্রাপ্ত অর্থ নাটকেই বয়ে যেত। নিজের জ্ঞান থেকে যে একেবারে কিছু যেত না এমন নিশ্চয়ই নয়। অহংকার একদিন গাত্র জ্বালায় পর্যবসিত হলো। মাঝে মাঝে বিষয়টা নিয়ে নিম্ন কণ্ঠে পরিবারের মধ্যে অশান্তি লেগে যেত। ইন্দিরা জন্মাবার পর থেকে মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করেই নন্দা দেবী ক্ষুব্ধ হতেন, প্রায় অভিযোগ করতেন, ছন্দাকে দেখো আর আমাকে দেখো, একই পরিবারের 2 মেয়ে আমরা, আর তোমার বন্ধুকে দেখো, তোমাদের 2 বন্ধুকে আমরা 2 বোন বিয়ে করেছি, কিন্তু ছন্দা যে আমার ধরা ছোঁয়ার বাইরে। কি জীবন যাপন করে ছন্দা, আর আমি কোথায়? খুব সহজ সরল ভাবেই প্রবোধ রায় বলেছেন, তোমরা দুজনে কিন্তু কিছুই আলাদা নাও নন্দা, একই আছো, তোমাদের হাজবেন্ড আলাদা আলাদা। আমি আর আনন্দ কিন্তু শুধুমাত্র সহপাঠী আর বন্ধু, আমরা কিন্তু একই পরিবারের কেউ নই, একই সংস্কৃতিরও নই। হ্যাঁ, আলাদা। আনন্দদা বিয়ের আগেই তার পরিবার, তাদের সুরক্ষা, শান্তি আর সুখের কথা ভেবে নিজেকে তৈরি করেছেন, আর তুমি বিয়ে করেছো বটে, কিন্তু আমরা তোমার হিসেবের খাতায় নেই। শুধু নাটক, নাটক আর নাটক। তোমার সাথে কথা বলতে গেলে মনে হয় আমি যেন মঞ্চে আছি, আর তুমি নাটকের সংলাপ বলছো। এই নাটকেই তোমাকে খেয়েছে। নাটক করে বিপ্লব করবে, দেশকে বদলাবে, একটা শোষণহীন দুনিয়ার জন্ম দেবে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। দেওয়াল ভর্তি বাঁধানো মানপত্র ঝুলিয়ে আর ফাইল ভর্তি শংসাপত্র গুছিয়ে রেখে সংসারের কোন সুরাহাটা হবে শুনি? প্রবোধ রায় কখনো স্ত্রীর সাথে বিবাদে যান না, সব কথার উত্তর তিনি হেসে হেসে দেন, আর এটাই আরো জ্বালিয়ে দেয় নন্দা দেবীকে। হেসে হেসেই তিনি বলতেন, তোমার একটা কিন্তু শত সহস্রবার সত্যি, নাটকটাই আমাকে খেয়েছে। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। জীবনের প্রথম দিকে কন্যা ইন্দিরা মায়ের এক সময়কার মতোই অহংকার করে বলতো, মা তুমি তো জানো বাবা কিন্তু ইচ্ছে করলেই মেসোমনি হতে পারতো, বাবা সে এলেন ছিল, বাবা ইচ্ছে করে হয়নি। কিন্তু মেসোমনি কি ইচ্ছে করলে প্রবোধ রায় হতে পারতো মা? আজও কি পারবে? কিন্তু আজকাল, অর্থাৎ বড় হওয়ার সাথে সাথে হয়তো মায়ের অভিজ্ঞতা নিয়েই সেও প্রতিবাদী হয়ে উঠেছে বাবার বিরুদ্ধে। ইন্দিরা আজকাল মনে করে বাবার ঔদাসীন্যের কারণে মাইক্রোবায়োলজির মতো একটা ভালো সাবজেক্ট
তা নেওয়া হলো না। ভালো কলেজে ভর্তি হওয়া হলো না। গাইড ছাড়া একা একাই পড়াশোনা করতে হলো, বড় হতে হলো। পুরী দার্জিলিং তো দূর, নিধেন পক্ষে দীঘাটাও যাওয়া হয়নি ওদের। বন্ধুদের নানা আলোচনা শুনে শুনে ইন্দিরা তার ভ্রমণ পিপাসা নিবৃত্ত করে। ফেসবুকে তাদের পোস্ট করা ছবিগুলো দেখে দীর্ঘশ্বাস লুকোয়। মাঝে মাঝে মাসিমণি ও মেসুমণি এ বাড়িতে আসে। চায়ের কাপ হাতে নিয়ে গল্প ছলে তারা নানা জায়গায় নানা ভ্রমণের কাহিনী বলে। মা নন্দা দেবী তখন অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বামীর দিকে, যে দৃষ্টির ভাষা প্রবোধ রায় বেশ বোঝেন। আর ইন্দিরা ওদের বলা প্রতিটা শব্দ বাক্য যেন দুচোখ দিয়ে গিলতে থাকে। প্রবোধ রায়ের বুকের মধ্যে কোথায় একটা চিনচিনে ব্যথা করে মেয়েকে দেখে। স্ত্রীর অভিযোগ অনুযোগ নীরবে সয়ে নিতে পারেন প্রবোধ রায়, কিন্তু কন্যার অনুযোগ তাকে কোথায় যেন বেঁধে কষ্ট হয়। সত্যি তো, পরের বছর রিটায়ার করলে কি আর পেনশন পাবেন তিনি? কত টাকা? তাতে কি সংসার তরণী চলবে, নাকি রিটায়ার করা মাত্র একটা কোনো এনজিও ফেনজিওতে কাজে ঢুকে পড়তে হবে? আরো কিছু বেশি উপার্জন কি দরকার? আজকাল মাঝে মাঝে নিজেরই মনে একটা ধন্দ কাজ করে। মনে হয় তিনি নিজেও কি অনেকটা বন্ধু আনন্দের মতো নন? আনন্দ ছোটে অর্থের পেছনে, তার ক্যারিয়ারের পেছনে। আর প্রবোধ রায় কি নিজেও ছোটেন না? নাট্যকার, অভিনেতা, নির্দেশক হিসেবে মানুষের হাততালি, প্রশস্তি, শংসাপত্র, আর আজ ভেটারেন হয়ে মানপত্রের পেছনে তিনি নিজেও কি ছুটে চলেছেন না? যশ, প্রতিষ্ঠা, সুপরিবিষ্ঠা তিনিও কি গায়ে মারছেন না? এখন এই মধ্য বয়সে তিনি নিজে অভিনয় না করলেও কোথাও সেমিনার, কোথাও নির্দেশনা, কোথাও নাটক লিখে দেওয়া তার কাজ। জীবিকার থেকে বেশি জরুরি কাজ। আর মফস্বলের একাঙ্ক নাটক প্রতিযোগিতা মঞ্চগুলোতে তো প্রবোধ রায় না হলে চলেই না। তার মতো নাটকের উপর পড়াশোনা এতদ অঞ্চলে কার? তাই আজ সম্বর্ধনা, কাল সম্মাননা। কিন্তু এসব করে তো একটি পয়সা আসে না। তাহলে নন্দা আর ইন্দিরাই কি ঠিক? অথচ তিনি চিরকাল বিলক্ষণ জেনেছেন নাট্য আন্দোলনের মাধ্যমে তিনি কোনো বিপ্লব বিদ্রোহ করবার বাসনা করছেন না। এ শুধু সৃষ্টির একটা আনন্দ, একটা ফুর্তি। সেই স্ফূর্তির টানেই তো ঈশ্বর যা কিছু রচনা করেছেন। এ কি সত্যি কোনো অর্থই নেই, কোনো তাৎপর্যই নেই? এসব কি শুধুই মূল্যহীন ভাববাদিতা? প্রবোধ রায়কে হাসপাতাল থেকে নিয়ে কালিকাপুরের ছেলেরা বাড়িতে এনে তার বড় প্রিয় ইজি চেয়ারটাতে বসিয়ে দিল। কোন ক্রমে আরামে বসে তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, নন্দা, একটু চা খাওয়াও তো। সকাল থেকে পেটে চা পড়েনি। ডিসচার্জ করতেই ওদের দু ঘন্টা লেগে গেল। হাসপাতালে চা তো আর মুখে তোলা যায় না। এই কটা দিন তুমি যে চা নিয়ে হাসপাতালে গেছো তাই খেয়েছি, আজ তো জোটেইনি। তুমি তো যাওনি। স্ত্রী নন্দা দেবী রান্নাঘরে নিজের মনে সশব্দে গজগজ করছিলেন। দেখো, এখনই হুকুম আসবে, চা দাও। চা মানে তো 10 কাপ। এবারে তো চারের খরচের থেকে চায়ের খরচ বেশি। কন্যা ইন্দিরাও পাশে দাঁড়িয়ে মায়ের সমর্থনে মাথা নাড়ছিল। নন্দা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে মুখে শুধু বললেন, হাসপাতালে যাব কি? আমাকে যেতে কি দিল তোমার সঙ্গপাঙ্গ? তারপর সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তোমরা কে কে লিকার, কে কে দুধ চা বলো। কিন্তু আজকে এই প্রথম নন্দা দেবীকে অবাক করে দিয়ে অভিক জানিয়ে দিল, বৌদি আপনিও পারেন। এখন কি আপনাদের জনে জনে চা খাওয়াবার সময়? দাদা দেখাশোনা করতে হবে না? রাখুন তো, আমরা তো বেরিয়ে যাচ্ছি। বলেই ওরা সময় নিল না, হই হই করতে করতে বেরিয়ে গেল যে যার বাড়ির উদ্দেশ্যে। নিশ্চয়ই দুপুর বেলাতেই আবার ভিড় করবে। প্রবোধ রায়
নিত্য ফ্রি হ্যান্ড ব্যায়াম করে প্রাতঃকালীন ভ্রমণে যান। সেদিনও গিয়েছিলেন। অন্যমনস্ক ছিলেন বোধহয়, হয়তো রাস্তার উপরে নেমে এসেছিলেন। ব্যাস, পেছন থেকে একটি দুধের গাড়ি একটি ছোট্ট ধাক্কা লাগিয়ে দিয়ে চলে গেছে, আর তাতেই ডান হাতে মাল্টিপল ফ্র্যাকচার, ডান পায়ের সিলবোন ভেঙে গেছে। প্রবোধ রায়কে চেনে না এমন কে আছে? কারোর মুখে নাটকের ছেলেরাই খবরটা জেনেছে, তারাই হাসপাতালে নিয়ে অ্যাডমিট করিয়ে বাড়িতে খবর দিয়েছে। মা আর মেয়েকে সাথে করে হাসপাতালে নিয়ে গেছে। এই প্রবল বয়সে মাল্টিপল ফ্র্যাকচার জোড়া লাগা প্রায় অসম্ভব। এটা জেনে ডাক্তার স্টিলের পাত বসিয়ে দিয়েছেন, পায়ে লম্বা প্লাস্টার। অর্থাৎ এবার প্রবোধ বাবুর কাজে লম্বা ছুটি, অফিস কামাই সব একেবারে ভজগট। এমনিতে বাড়ির কোনো কাজে তিনি লাগেন না বলেই অভিযোগ নন্দা দেবী। কিন্তু এবার তো বিকল হয়ে বাড়ির মানুষকে একেবারে ঝুলিয়ে দেওয়া। কিন্তু স্ত্রী নন্দা দেবী এতে যেন দুঃখের পরিবর্তে আনন্দই পেয়েছেন। অন্তত তার চোখ মুখ তো তেমনই বলছে। বেশ কিছুকাল বাড়িতে আটকা থাকবে মানুষটা, বয়স হয়েছে। এখনো নাটক নাটক করে ছুটে বেড়ালে বাড়ির মানুষের চলে? বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তারা কি তিষ্ঠ হতে পারে? কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি যে 180 ডিগ্রি ঘুরে যাবে তা কি কেউ একবারে ভেবেছিল? প্রবোধ রায় নিজেও কি বুঝতে পেরেছিলেন? মানুষ ভাবে একরকম আর ঘটে যায় অন্যরকম। কেউ যেন কার হয়ে অন্তরালে বসে ঘুটির চাল দেন, একেবারে কিস্তিমাত করেন। তিনি কি বিধাতা? তার কোনো পরিচয় অন্তত প্রবোধ রায় তো জানেন না। মাসখানেকের জন্য ছন্দাদের বাড়িতে, সেখান থেকে বাড়ি এসে নন্দা দেবী একেবারে ভিন্ন ভাষা বলতে শুরু করলেন। কেন এমন হলো তা প্রবোধ রায় এবং কন্যা ইন্দিরা বেশ ভালো মতেই বুঝল। প্রবোধ রায় সেরে উঠেছেন। নন্দা দেবী দুদিনের জন্য গিয়েছিলেন বোনের বাড়িতে। ছন্দা তার মেয়ের একটি সম্বন্ধ দেখেছে। বিষয়টা অনেক দূর অব্দি এগিয়েছে। এবারে পাকা কথা বলতে হবে পাত্রপক্ষের সঙ্গে। ওরা নিজেরা এসে অনুরোধ উপরোধ যা হয় তা করেছে। এসব বিষয়ে নাটুয়া মানুষ কোনো কাজে লাগে না। এটা জেনেই ছোট বোন দিদিকে ডেকেছে। আজ ওদের বাবা বা মা কেউ বেঁচে নেই এসব বিষয়ে পৌরোহিত্য করার জন্য। যাবার সময় নন্দা দেবী স্বামীর দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলেন তার ভাষা প্রবোধ রায় ধরতে পেরেছেন। নন্দা দেবী ভাবখানা এই, তুমি মাথা ঘামাও আর না ঘামাও, তোমারই বধিবে যে সংসারে বাড়ি ছেসে। ভাবখানা ভিত্তিহীন নয়। আনন্দের মতো কন্যা সন্তান নিয়ে তিনি যে মোটেও ভালো মন্দ কিছু আজও ভেবে ওঠেননি, এটা সত্য। কিন্তু নন্দা দেবী চলে যাওয়ার পরের দিন রাতে প্রবোধ রায়কে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নন্দা দেবী ফোন করেন, তুমি এখনই এখানে চলে এসো, ইন্দিরাকে সাথে নিয়ে আসবে। তোমার নাটকের একটা কাউকে চাবি দিয়ে আসবে, যেন রাতে শোয়ে। রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে প্রবোধ বাবুর বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিলেন। এই বারান্দাটা প্রবোধ বাবু বেশ উপভোগ করেন রাতে। চারিদিক শুনশান, সকলে ঘুমের আয়োজনে ব্যস্ত। রাত পাখিগুলো এখানে ওখানে উড়ে বেড়ায়। পাড়ার বেওয়ারিশ কুকুরগুলো খেলে বেড়ায় রাস্তায়। কোনো কোনো মাতাল হেলতে দুলতে বাড়ি ফেরে। নানা দৃশ্য এই রাতে চোখে পড়ে, বেশ লাগে। একটা সিগারেট, কতটা সময় আর, কিন্তু ওটুকুই রাতে ঘুমের নেশা এনে দেয়। কিন্তু সেই রস ভেঙে গেল নন্দা দেবীর ফোনে। উদ্বিগ্ন হয়ে তিনি বলে উঠলেন, এত রাতে কি হয়েছে বলবে তো আমাকে নন্দা? আমাকে এভাবে ডাকছো, সিরিয়াস কিছু হয়েছে কি? ও, তোমাকে বলিনি না, আনন্দদের হার্ট অ্যাটাক, নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে। আজকেই সন্ধ্যা 8টা নাগাদ। তুমি দেরি করবে না, অবস্থা সামলাবার মতো এখানে কেউ নেই। প্রমাদ বললেন প্রবোধ রায়। সর্বনাশ, আনন্দদের হার্টের সমস্যা একেবারে পারিবারিক বিষয়।
ওর বাবা মা দুজনেই হৃদরোগে মারা গিয়েছেন। এসব জেনেও আনন্দ পার্টিতে গেলে মদ্যপান করত। অনেকবার প্রবোধ রায় নিজেও ওকে বারণ করেছেন, কিন্তু যে জগতে ওর ওঠা বসা তাতে ওর পক্ষে সামলে চলাও তত সহজ নয়, বুঝতে পেরেছেন তিনি। কিন্তু ওদের পরিবারের জ্ঞাতি গোষ্ঠী বলতে যারা আছে তাদের সাথে সম্পত্তি নিয়ে ওদের বহুকালের বিরোধ, ফলে পাশে দাঁড়াবার মতো কেউ নেই ওদের। থাকে পাশ এলাকায়, সেখানে মানুষজনের জীবন্ত হিজ হিজ হুজ হুজ, আর ছন্দা যে চরিত্রে তাতে ওর পক্ষে এই অবস্থা সামাল দেওয়া একদম অসম্ভব। ও নার্ভাস ব্রেকডাউনের পেশেন্ট, এখন ওকে সামলানোই তো একটা আলাদা সংকট। প্রবোধ রায় চিরকাল ঠান্ডা মাথার মানুষ। সাথে সাথে কয়েকটা ফোন করলেন সাঙ্গপাঙ্গদের, কয়েকটা নির্দেশ দিলেন, আর একটা ট্যাক্সি ডেকে যা যা করবার তার ব্যবস্থা করে মেয়ে ইন্দিরাকে বগল দাবা করে ছুট। সেখানে গিয়ে দেখেছেন নার্সিংহোমে ছন্দা হাপুস নয়নে অশ্রু বিসর্জন করছে আর ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলছে। তাকে নিয়ে ব্যতিব্যস্ত নন্দা, আনন্দের মেয়ে রুকু একা একটা ফোনে বসে কাঁদছে। ওদের জন্য কিছু করার নেই। আনন্দ আইসিইউতে। ইন্দিরাকে রুকুর সাথে লাগিয়ে প্রবোধ রায় গেলেন আর এক নাটকে। তারপর 3 দিন তিনি অফিস যাননি। তারও পরে 7টা দিন ওখান থেকেই অফিস যাতায়াত করেছেন। আনন্দ বাড়ি ফিরেছে বুকে একটা স্টেন্ট বসিয়ে। এ যাত্রা বাইপাস বা অন্য গুরুতর কিছু করতে হয়নি। ওদের অর্থের তো কোনো সমস্যা নয়। বিলাসবহুল নার্সিংহোমে ছিল আনন্দ। 7 দিনে 2.5 লাখ টাকা গুনে গুনে নিয়ে ছেড়েছে। তবু সুস্থ করে তো ছেড়েছে এই রক্ষে। পেমেন্ট ছন্দাই করেছে। এসব প্রবোধ রায়কে করতে হয়েছিল আর কি। রাতারাতি 2.5 লক্ষ টাকা প্রবোধ রায়ের পক্ষে সংগ্রহ করা দুঃস্বপ্ন। শালিকা ছন্দা নিজে সবই তো জানে। তার জামাইবাবু যে পাশে এসে দাঁড়িয়েছেন এটাই তার বিরাট পাওনা। এমন একটা আপাদমস্তক নাটুয়ার কাছ থেকে এতটা প্রত্যাশা করেনি ছন্দা। একেবারে অকুল পাথারে পড়ে গেছিল এমন আচমকা ঘটনায়। নন্দাদেবীকে আরো কিছুদিনের জন্য ছোট বোনের কাছে রেখে কন্যাকে নিয়ে তার ওপরে সংসারের পরিচালনায় ভরসা করে প্রবোধ রায় বাড়ি ফিরে এসেছেন। ছন্দা দিদিকে তখনই ছাড়তে চাইছিল না। নিজের ওপরে তার নিজেরই মোটে ভরসা নেই। সে যাত্রা এক বিরাট ঝুঁকি থেকে বেঁচে গিয়েছে আনন্দরা। মাসখানেক পরে বাড়ি ফিরেছেন নন্দাদেবী। কিন্তু নন্দাদেবীর আজ যেন নবজন্ম ঘটেছে। আজ তাকে কয়েকটা প্রশ্নের উত্তর স্বামীর থেকেই জানতে হবে, আর নিজের একটা উপলব্ধিও তাকে জানাতে হবে। এতদিন একটা বিশেষ জ্বালা ছিল নন্দাদেবীর মনে। একটা জনপ্রিয় কথা সমাজে চালু আছে, আপনজনের দুঃখ মনে ব্যথা দেয় বটে, তবে বুড়ো আঙুল দেখিয়ে সেই আপনজনের আরো ভালো ভালো করে বেঁচে থাকাটা আরো বেশি কষ্ট দেয়। ছোট বোনের ধনাঢ্যতা তাকে কোণঠাসা করত, এইটাই ছিল তার জ্বালা। কিন্তু আজ আর এক কষ্ট শুরু হয়েছে। যেদিন তার ভগ্নিপতি আনন্দমোহন নার্সিংহোমে ভর্তি হয়েছে সেই সময় থেকেই তার মনে এমন কিছু কথা একেবারে ভেতরে ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো গড়াচ্ছিল আর যন্ত্রণা দিচ্ছিল। এসব স্বামীর কাছে ব্যক্ত করতে হবে, উত্তর পেতেই হবে। নন্দাদেবী প্রাসাদের মতো ঝাঁ চকচকে নার্সিংহোমটায় বসে থাকতে থাকতে দেখেছেন ওখানে আসা পেশেন্ট পার্টিদের কারোর বিরাট বিরাট পরিবার, বিরাট বিরাট চাকরি বা বিরাট বিরাট ব্যবসা। সকলেই বিত্তবান, গাড়ির বাড়ির মালিক, কিন্তু এরা সবাই কেমন যেন একা, নিঃসঙ্গ। আনন্দদাও বিত্তবান, টাকার ছড়াছড়ি, কিন্তু ওদের পাশে কেউ নেই। আনন্দদার অফিস থেকে কেউ যে আসেনি তা নয়, কিন্তু তারা গাড়ি নিয়ে ঢুকতে ঢুকতেই তাদের মোবাইল ফোন বেজে উঠেছে। সুদৃশ্য মোবাইল সেট বের করে
নিম্নস্বরে কি সব বলেছে, ছন্দাকে সান্ত্বনা দিয়েছে, ব্যাস গাড়ি বেরিয়ে গেছে। তাদের মতো বাসে চড়ে আসা কোনো ছাপোষা পরিবার থেকে কেউ সেখানে আসেনি। এমনকি সেই নার্সিং হোমে একটা প্রবোধ রায়ের মতো বা তার থেকে বড় মাপের কোন নাটকের মানুষও ভর্তি হয়নি। তাদের তো স্বামীর দৌলতে অল্প বিস্তার চেনেন নন্দা দেবী, কিন্তু এমনটা কেন? নাটকের মানুষদের কি এখানে আসতেন? এইসব নানা কথা নন্দা দেবীর মনে খোঁচাখুঁচি করছিল। তার নিজের স্বামী তো ভর্তি ছিলেন একটা সরকারি হাসপাতালে, কিন্তু ছন্দার মতো একাকিত্ব কই, তিনি তো একটুও টের পাননি। এক গাদা অনাত্মীয় ছেলে মেয়ে নিজেরাই হই হই করে কিছু টের পেতেই দেয়নি। গোটা দুঃসময়টা তারাই সামলে নিয়েছিল। স্ত্রী হয়ে তিনি বুঝতেই পারেননি কিছু। টাকা পয়সা পর্যন্ত ওরাই কোথা থেকে জোগাড় যন্ত্র করেছিল। এমন সহায় তো ছোট বোন ছন্দার নেই। রাতে বিছানায় গিয়ে নন্দা দেবী তার নাটুয়া স্বামীকে বলেই দিয়েছেন, আশ্চর্য, বিপদে আপদে ছন্দাকে পাশে দাঁড়াবার মতো একটা মানুষও নেই গো, একেবারে একা আমার বোনটা। প্রবোধ রায় প্রবোধ দিয়ে বলেছেন, একা কোথায়, আমরা তো আছি। কিন্তু প্রবোধ রায়ের এই প্রবোধ তাকে নিশ্চিন্ত করেনি। নিজে মনে বিড়বিড় করে বলেছেন, সেই তো আছি, কিন্তু এতটা দূর থেকে আমরা যাব, তবে তো খবর দেবে কে? দেখলাম তো ছন্দা এই জ্ঞান হারাচ্ছে, এই আসছে। রুকু কি পারে, বাচ্চা মেয়ে, আমি কোন দিক সামলাই? ভাগ্যিস মেয়ে রুকুরা একটু চৌকস, আনন্দাকে অ্যাডমিট করার যাবতীয় কিছু কাঁচা হাতে ওই তো করেছে। তুমি গিয়ে পৌঁছতে না পারলে আমি যে কি করতাম ভাবো তো। জাগে, ওসব নিয়ে তুমি ভেবে ভেবে শরীর খারাপ করো না নন্দা, বিপদ তো কেটে গেছে। প্রবোধ রায় স্ত্রীকে সান্ত্বনা দিয়েছেন। আমি ভাবছি তোমার এই ছেলেগুলোকে একদিন ডেকে খাওয়াবো। কাকে? অতগুলো ছেলে মেয়েকে? পাগল নাকি? কি উপলক্ষে খাওয়াবে? কেন, এমনি এমনি কি কেউ কাউকে খাওয়ায় না নাকি? পাশ ফিরে শুয়ে প্রবোধবাবু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় খুক খুক করে হেসেছেন আর বলেছেন, নন্দা, আমি যে ওদের জন্য সমস্ত ত্যাগ মেনে নিই, সেটা কিন্তু আসলে ওদের জন্য নয়। ওরাও যে আমার জন্য এত কিছু করেছে ভাবছো, সেটাও আমার জন্য নয়। এসব আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার দায়। নাও এবার ঘুমো।